অপেক্ষা শুধু তোমার জন্য পর্ব ৬ বিশাল কনফারেন্স রুমে ক্লায়েন্টরা আগে থেকেই অত্যন্ত গম্ভীর মুখে বসেছিলেন। গুমোট সেই পরিবেশ যখন পেশাদারিত্বের চাপে ভারী হয়ে উঠছিল, ঠিক তখনই ঈশা ভেতরে পা রাখল। তার উপস্থিতিতেই যেন পুরো ঘরের আবহাওয়া এক নিমেষে বদলে গেল। সাদা ফর্মাল শার্ট আর নীল প্যান্টের সেই আধুনিক লুকে ঈশাকে এতটাই মোহময়ী দেখাচ্ছিল যে ক্লায়েন্টদের মধ্যে একজন তো রীতিমতো সম্মোহিত হয়ে অপলক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে রইলেন। আরহাম সিকদার গর্বিত স্বরে সবার সাথে পরিচয় করিয়ে দিয়ে বললেন, ইনি আমার নাতনি ঈশা সিকদার। আজ থেকে আমাদের এই ব্যবসায়িক পথচলায় সে নিয়মিত কাজ করবে। ঈশা ক্লায়েন্টদের দিকে তাকিয়ে অত্যন্ত মার্জিত এক টুকরো হাসি দিল। চোখে সেই কালো চশমা আর ঠোঁটে গাঢ় লাল লিপস্টিকের সেই স্মার্ট লুকে তাকে অসম্ভব বুদ্ধিমতী দেখাচ্ছিল। তবে ঈশার সেই আভিজাত্যময় ব্যক্তিত্বের আড়ালে তার তীক্ষ্ণ সবুজ চোখজোড়া কিন্তু অন্য কাউকে খুঁজছিল। সে মনে মনে তখনও অরাবকে জব্দ করার নিখুঁত কোনো ছক কষছে। ঈশার এই আভিজাত্যময় ব্যক্তিত্বের প্রভাবে ক্লায়েন্টরা এতটাই মুগ্ধ হলেন যে কোনো রকম দর কষাকষি ছাড়াই তারা হাসিমুখে প্রজেক্টের নথিপত্রে স্বাক্ষর করে দিলেন। ঈশার আভিজাত্য যেন এক নিমেষেই কঠিন এক ডিলকে সহজ করে দিল। মিটিং সফলভাবে শেষ হওয়ার পর আরহাম সিকদার অত্যন্ত সন্তুষ্ট হলেন। তিনি সবাইকে নিয়ে অফিসের সাধারণ কক্ষ ছেড়ে তাদের পারিবারিক গোপন মিটিং রুমে গিয়ে ঢুকলেন। অনিক আর অরাবও ঈশার এই ম্যাজিক দেখে অবাক হয়ে দাদাকে অনুসরণ করল। রুমের পরিবেশটা ছিল বেশ আরামদায়ক আর নিরিবিলি, কিন্তু আরামদায়ক পরিবেশ পেলেই যে ঈশার দুচোখের পাতা ভারী হয়ে আসে। আলোচনার মাঝপথেই ঈশা নিজের সিটে হেলান দিয়ে বসল এবং একসময় গভীর ঘুমে তলিয়ে গেল। আরহাম সিকদার ঈশার এই কাণ্ড দেখে একটা নিঃশ্বাস ফেলে ইনাকে বললেন, ইনা, ঈশা যেন মিটিংয়ের নোটগুলো পরে ঠিকমতো গুছিয়ে নেয়। ইনা বরাবরের মতো শান্ত মুখে কেবল সায় দিল। সবাই যখন নতুন প্রজেক্ট নিয়ে মহাব্যস্ত, ঈশা তখন তার মায়াবী সবুজ চোখ বন্ধ করে স্বপ্নের দেশে বিভোর। কিছুক্ষণ পর ঈশার ঘুমটা ভাঙল। সে চোখ মেলে দেখল দাদা এখনও সেই গম্ভীর মুখে প্রজেক্টের খুঁটিনাটি বোঝাচ্ছেন। এসব জটিল কথা ঈশার যেন স্রেফ বিরক্তি ধরিয়ে দিচ্ছিল। সে বিরক্ত হয়ে নিজের চুল থেকে একটি ক্লিপ বা কাঁটা খুলে নিল। তার মাথায় তখন এক দুষ্টু বুদ্ধি খেলে গেল। দাদার মনোযোগ নষ্ট করতে পারলেই বোধহয় এই বোরিং আলাপ বন্ধ হবে। সে অত্যন্ত সাবধানে সেই কাঁটাটি দিয়ে আরহাম সিকদারের জ্যাকেটের কাঁধে বারবার মৃদুভাবে গুঁতো দিতে শুরু করল। আরহাম সিকদার মিটিংয়ে ডুবে থাকলেও নাতনির এই অদ্ভুত চঞ্চলতা অনুভব করতে পারলেন। তিনি বিরক্ত হয়ে ঈশার দিকে তাকাতেই ঈশা একদম নিষ্পাপ মুখে এমনভাবে বসে রইল যেন সে কিছুই জানে না। আরহাম সিকদার যখন আবার প্রজেক্টের দিকে মন দিলেন, ঈশা আবারও সেই একই কাণ্ড শুরু করল। এবার দাদা বুঝতে পারলেন যে ঈশা ইচ্ছাকৃতভাবেই তাকে উত্ত্যক্ত করছে। তিনি কাঁধ থেকে কাঁটাটি সরিয়ে নিয়ে ঈশার দিকে কড়া নজরে তাকালেন। কিন্তু ঈশা বিন্দুমাত্র ভয় না পেয়ে তার সেই মায়াবী চোখে দুষ্টুমির হাসি ফুটিয়ে তাকিয়ে রইল। অরাব আর অনেক আড়াল থেকে এই দৃশ্য দেখে হাসতে হাসতে প্রায় শেষ। অন্যদিকে ইনা সবটা দেখেও শান্ত মুখে নিজের কাজ করে যাচ্ছে। আরহাম সিকদার একটা দীর্ঘশ্বাস ফেলে ঈশাকে নিজের হাতের কাছ থেকে সরিয়ে একটু দূরে গিয়ে বসতে বললেন। ঈশা দূরে গিয়ে দাদাকে একটা ভেঙচি কাটল। সে মনে মনে ভাবল, আজ অফিসে এসে কেবল ঘুম আর এই বোরিং কথাই সার হল। সে তার ল্যাপটপ ব্যাগ থেকে একটা চকলেট বের করে আড়ালে বসে পরম তৃপ্তিতে খেতে শুরু করল। অরাব দূর থেকে ইশারা করে চকলেটের ভাগ চাইল ঠিকই, কিন্তু ঈশা তাকে বড় একটা চোখ রাঙানি দিয়ে পরিষ্কার বুঝিয়ে দিল এর ভাগ আর কেউ পাবে না। ঈশা যখন দেখল দাদা তাকে নিজের কাছ থেকে সরিয়ে একদম দূরে বসিয়ে দিয়েছেন, তখন তার জেদি মনটা আরও বেশি বিদ্রোহী হয়ে উঠল। সে ভ্রু কুঁচকে মনে মনে ভাবল, আমাকে দূরে সরিয়ে রাখা এত সহজ নয় দাদা। সিকদার বাড়ির মেয়েকে অবহেলা করার মাশুল তো দিতেই হবে। টেবিলের ওপাশে বসে সে নিজের পেন্সিল হিল পরা পা জোড়া এমনভাবে ছড়াল যাতে অরাব বা অনিকের পায়ে গিয়ে লাগে। হঠাৎ হিলের খোঁচা খেয়ে অরাব উফ করে উঠলেও ঈশা এমন ভাব করল যেন সে খুব মনোযোগ দিয়ে কোনো এক গুরুত্বপূর্ণ ফাইল দেখছে। এরপর সে অত্যন্ত কিউট একটা মুখভঙ্গি করে দাদার দিকে তাকালো এবং আদুরে সুরে বলল, দাদা, আমি আর কতক্ষণ এখানে এই বোরিং জায়গায় বসে থাকব? আমার পেটে ইঁদুর দৌড়াচ্ছে, আমার ভীষণ খিদে পেয়েছে। আরহাম সিকদার ঈশার দিকে একবার কড়া চোখে তাকালেন। তার কণ্ঠস্বর গম্ভীর হয়ে এলো, ঈশা, তুই যদি আর একটা শব্দ করিস তবে কিন্তু তোকে আজকের মতো অফিস থেকে বের করে দেব। মনে রাখিস, এটা অফিস, কোনো খেলার জায়গা না।
ইনা পাশে বসে ঈশার চঞ্চলতা বুঝতে পারছিল। সেই শান্ত গলায় বলল, দাদা, ওকে খেতে দিন, না হলে ও আমাদের কাউকেই শান্তিতে মিটিং করতে দেবে না। ইনার এই অকাট্য যুক্তি শুনে আরহাম সিকদার কিছুক্ষণ চুপ থেকে ভাবলেন। তিনি জানেন ঈশা একবার জেদ ধরলে পুরো অফিস মাথায় তুলবে। এরপর তিনি হার মানার ভঙ্গিতে বললেন, ঠিক আছে, যা, ক্যাফেটেরিয়াতে গিয়ে কিছু খেয়ে আয়। তবে শর্ত হল ফিরে এসে একদম শান্ত হয়ে বসবি, কোনো রকম দুষ্টুমি আর সহ্য করব না। অনুমতি পেয়েই ঈশার মুখ খুশিতে ঝলমল করে উঠল। সে দ্রুত ব্যাগটা কাঁধে ঝুলাল। তবে যাওয়ার আগে সে আরহাম সিকদারের টেবিলের ওপর সাজিয়ে রাখা দরকারি ফাইলগুলো হাত দিয়ে ইচ্ছাকৃতভাবে ওলটপালট করে দিয়ে গেল। আরহাম সিকদার কিছু বলার সুযোগ পাওয়ার আগেই সে চঞ্চাল পায়ে রুম থেকে বেরিয়ে গেল। দরজার কাছে গিয়ে সে অরাব আর অনিকের দিকে তাকিয়ে একটা সজোর ভেংচি কেটে বুঝিয়ে দিল যে সে যুদ্ধে জয়ী হয়েছে। অরাব বিড়বিড় করে বলল, এই মেয়েটা আস্ত একটা পাগলি। অনেক শুধু মৃদু হাসল। সময় গড়িয়ে চলল। আরহাম সিকদার হাতের দামি ঘড়িটার দিকে তাকিয়ে দেখলেন অনেকটা সময় পার হয়ে গেছে, কিন্তু ঈশার ফেরার কোনো নামগন্ধ নেই। তিনি কিছুটা চিন্তিত আর কিছুটা বিরক্ত হয়ে বললেন, অনেক সময় হয়ে গেল, আমি যাই, খেয়ে আসি। তোরা কি আমার সাথে যাবি? ইনা নিজের স্বভাবসুলভ শান্তভাবে মাথা নাড়ল। না দাদা, আপনি যান, আমরা পরে খেয়ে নেব। ওরা আবার অনেকও এক বাক্যে না বলে দিল। তারা জানত যে আরহাম সিকদার অফিসের ক্যাফেটেরিয়ায় কখনোই পারিবারিক সদস্যদের সাথে আলাদা হয়ে বসেন না। তার কাছে অফিসের ভেতরে সবাই সমান, আর সেখানে পারিবারিক কোনো পক্ষপাত থাকা অনুচিত।